এদিকে তারেক ফিরেছেন, এবার পালা শেখ হাসিনার। বিরাট সিদ্ধান্তে আওয়ামী লীগ, ভারত আমেরিকার মাস্টার প্ল্যান সফল। ধরেন জুলাই সনদে প্রস্তাব রাখা হয়েছে যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তার মানে তারেক রহমানকে এখন দলীয় প্রধানের পদ ছেড়ে হয় প্রধানমন্ত্রী হতে হবে, না হলে প্রধানমন্ত্রিত্ব না নিয়ে দলীয় প্রধানের পদে থাকতে হবে। এসব বেকায়দায় যাতে বিএনপির মতো একটা বড় দল পড়ে প্রথমেই দল এবং সরকারের ভেতরে একটা দূরত্ব তৈরি হয়, দলীয় শৃঙ্খলা ভেঙে পড়ে, বিশ্বাসঘাতকতার সুযোগ তৈরি হয়, এসব কারণে এই ফোকরগুলো রেখে দেওয়া হয়েছে জুলাই সনদে। এদিকে বিএনপির জয়ে অশান্তিতে জামাত, বাংলাদেশের রাজপথ হবে আবারও উত্তপ্ত। নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে জাতিসংঘ, বাতিল হচ্ছে এই নির্বাচনের ফলাফল। যতটা ভালো ভোট আমরা মনে করছিলাম, শান্তিপূর্ণ ছিল, দৃশ্যত ভোট দিতে পেরেছে, কিন্তু ভোটের যে পরিসংখ্যানটা বের হয়ে আসছে তাতে কিন্তু এর আলামতটা ভালো না। টিআইবি আজকে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য প্রকাশ করেছে, তাতে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা 46.4%, জাল ভোট দিয়েছে 21.4%। এদিকে ভোটের আগেই ব্যালটে ছিল 14%। ইনু সরকারের সেরা নির্বাচনের গোমর ফাঁস টিআইবির তোলপাড় করা অনিয়মের নানা তথ্য। দেশ ত্যাগ করতে দিব না। আমি এই উপদেষ্টা বয়স্ক বিদেশি নাগরিক, ওনাকে বলতে চাই, বিশেষ করে দেশ ত্যাগ করতে দিব না। প্রয়োজনে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। এদিকে সব ব্যবস্থা পাকা, শেখ হাসিনা এই মার্চেই দেশে ফিরছেন। গত মাসে জানুয়ারির 19-20 তারিখে প্রতিবেদন দিয়েছিলাম শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেশে ফিরছেন। সেই থেকে অনেকেই জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোনো সংকট বিএনপি তৈরি করতে চায় না। এদিকে তারেক ফিরেছেন, এবার পালা শেখ হাসিনার। বিরাট সিদ্ধান্তে আওয়ামী লীগ, ভারত আমেরিকার মাস্টার প্ল্যান সফল। এই কথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। আওয়ামী লীগকে ফেরাতে তিনি ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে প্রস্তুত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে তিনি বদ্ধপরিকর। তিনি তারেকের সঙ্গে আলোচনায় বসতে চান। প্রায় 16 মাস আগে বাংলাদেশের স্বৈরচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক গণ অভ্যুত্থান তাকে দেশ ছাড়তে বাধ্য করে। তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। তার পেছনে ফেলে যাওয়া রাজপথ ছিল রক্তাক্ত। এর পরপরই তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়ে। তারা দলীয় শাসনামলের অপরাধে জড়িত থাকার অভিযোগে জনরোষ ও একের পর এক মামলার মুখে পড়েছিলেন। আওয়ামী লীগের অন্তত 600 নেতা ভারতের সীমান্ত ঘেঁষা শহর কলকাতায় আশ্রয় নেন, যেখানে তারা তখন থেকে আত্মগোপনে রয়েছেন। দলীয় কার্যক্রম ও সংগঠন টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনচাপের মুখে আওয়ামী লীগকে স্থগিত করে এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। হত্যা ও দুর্নীতিসহ নানা অপরাধের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু হয়। আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচনে, যা হাসিনার পতনের পর প্রথম নির্বাচন, দলটিকে অংশগ্রহণ ও প্রচারণা থেকেও নিষিদ্ধ করা হয়েছে। তবে হাসিনা তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এমনটা মানতে নারাজ। তিনি এই রায়কে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভারত থেকে নিজের প্রত্যাবর্তনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে সক্রিয় করার চেষ্টা করছেন। ভারতের রাজধানী দিল্লিতে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত গোপন আশ্রয় থেকে হাসিনা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দলীয় বৈঠক ও বাংলাদেশের ভেতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ করছেন। এসব রাজনৈতিক তৎপরতা হচ্ছে ভারত সরকারের নজরদারির মধ্যেই, যে সরকার ক্ষমতায় থাকাকালে হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল এবং বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ উপেক্ষা করে চলেছে। গত 1 বছরে প্রাক্তন এমপি ও মন্ত্রীসহ শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে দলীয় কৌশল ঠিক করতে। তাদের একজন ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা সারাক্ষণ বাংলাদেশের নেতাকর্মী, তৃণমূল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আমাদের দলকে আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুত করছেন।
হাসিনার অধীনে গত 2টি নির্বাচন ব্যাপক কারচুপির অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছিল। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারির নির্বাচন হবে গত 1 দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ও অবাধ নির্বাচন। তবে আওয়ামী লীগের দাবি, তাদের নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে গণতান্ত্রিক বৈধতার সব দাবি ভেঙে পড়ে। তারা ইউনূসকে প্রতিশোধ পরায়ণ বলে আখ্যা দিয়েছে। শেখ হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা আমাদের কর্মীদের বলেছি এই ভুয়া নির্বাচনে অংশ না নিতে, ভোট বর্জন করতে এবং কোনো প্রচারণায় না যেতে। বাংলাদেশে যারা আওয়ামী লীগের 15 বছরের শাসনকে স্বৈরতন্ত্র ও লুটপাটের শাসন বলে মনে করেন, তাদের কাছে দলটির হঠাৎ করে গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা গভীর সন্দেহের জন্ম দিয়েছে। বলা হচ্ছে, তারেকের কৌশলগত পদক্ষেপই আওয়ামী লীগের জাতীয় রাজনীতিতে ফেরার পথ খুলে দিতে পারে। বাংলাদেশের নির্বাচনকে মোটামুটিভাবে সবাই স্বীকৃতি দিলেও জয় এবং আওয়ামী লীগ এই ভোটকে স্বীকৃতি দিতে নারাজ। ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় বলেছেন, সদ্য শেষ হওয়া নির্বাচন সম্পূর্ণ সাজানো, এটি অবশ্যই আমরা মানছি না। কিভাবে মানব? একটা নির্বাচন যেখানে অর্ধেক দলকে বাদ দেয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়? তাহলে কি সেই সরকারকেও আপনারা মানবেন না? এমন প্রশ্নের জবাবে সজীব জয় বলেন, না, যেই নতুন সরকার গঠন হবে সেটা তো কোনো বৈধ সরকার হবে না। এদিকে বিএনপির জয়ে অশান্তিতে জামায়াত, বাংলাদেশের রাজপথ হবে আবারও উত্তপ্ত। নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে জাতিসংঘ, বাতিল হচ্ছে এই নির্বাচনের ফলাফল। নির্বাচনে বিরাট বিজয় পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা বিএনপি। 17 বছরের না পাওয়ার আক্ষেপ, বঞ্চনা, হাহাকারের সমুদ্র যেন ভরে উঠছে পূর্ণতায়। অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছেন না। অভিযোগ আসছে জয়ী প্রার্থীরা হামলে পড়ছেন পরাজিত প্রার্থীর ঘাড়ে। অভিযোগ আসছে লুটপাট, ভাঙচুর, আগুন, প্রাণঘাতী হামলার খবর। এরই মধ্যে জামায়াতের আমির, নাহিদ, সার্জিসরা বলে দিয়েছেন আবারও তারা রাস্তায় নামতে প্রস্তুত। ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ধন্যবাদ পেয়ে গিয়েছেন তদারকি সরকার প্রধান ইউনূস। নির্বাচনের দিন কারো প্রাণ যায়নি বলে সরকারের তরফে দাবি করা হচ্ছে। হয়নি বড় কোনো সংঘাত, অথচ মানুষ ভেবেছিল রীতিমতো কেয়ামত নেমে আসতে পারত এবারের নির্বাচনে। সব প্লট প্রস্তুত ছিল, ধ্বংসের খবর প্রচারের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা ছিল গণমাধ্যমগুলোতেও। অথচ কি শান্তিপূর্ণ একটা দিন গেল। দিন কাটতে না কাটতে আসতে শুরু করে অশান্তি, সংঘর্ষের খবর। জামায়াত অভিযোগ করল তাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, নির্বাচনের আগে দাড়িপাল্লায় ভোট চাওয়ায় ফেনীতে জামায়াত কর্মীর দাড়ি ধরে এলোপাথারি লাঠিপেটা করেছেন ধানের শীষ প্রতীকের কর্মীরা। এ সময় ওই জামায়াত কর্মীর দাড়ি উপড়ে ফেলেন তারা। শনিবার দুপুরে 14 ফেব্রুয়ারি জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় নুরুল আফসার আহত হন। তিনি বলেন, দুপুরে নমাজ শেষে ঘরে ঢুকতেই স্থানীয় যুবদল কর্মী বেলাল হোসেন হঠাৎ তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালান। তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্থা করা হয়। নুরুল আফসারের স্ত্রী জানান, এর আগেও নির্বাচনের প্রচারের সময় একাধিকবার তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত বেলাল। দাড়ি ধরে লাঠি দিয়ে এলোপাথারি পেটানো হয়। মাটিতে ফেলে মারধরের সময় স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করেন বেলাল। এবারের নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমিরের দাবি, নির্বাচনে কারচুপি, ঘষা মাজা হয়েছে। হুমকি দিয়েছেন যদি এই সব অনিয়ম, হামলার বিচার বা প্রতিকার না পাওয়া যায় তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। শুধু জামায়াতের আমির নন, এমন কথা শোনা গেল জামাত জোটের অন্যতম দল এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সার্জিসদের গলায়। তারা বললেন, বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। সার্জিস তো সরাসরি বলে দিলেন, যারা বিজয়ী হয়ে নব্য স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সেই সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে কাল থেকেই তাদের রাজপথ হবে ঠিকানা। পঞ্চগড়ের গুঞ্জরমারি বাজারে জামায়াত নেতার বাড়িতে হামলার পর সার্জিসের এই রণরোহী মূর্তি বলে দিচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের এই দুই কারিগর নাহিদ এবং সার্জিস বিএনপির বিপরীতে অবস্থান নিচ্ছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত ঠিক সেই কায়দায় কেন্দ্র দখল আর রেজাল্ট সিট ঘষামাজা করে 11 দলীয় জোটের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মৌলানা মামনুই হক ঢাকা 8 এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনের ফলাফল
নিয়ে যে নাটক হয়েছে তা মেনে নিতে পারছেন না তারা। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মাজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। সহকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন তা জানতে চান। শফিকুর রহমান তার পোস্টে অভিযোগ করে লিখেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাইবোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, আগ্নেয় সংযোগ, এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যয় জানিয়েছেন জামায়াতের আমির। তিনি লিখেছেন, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মাজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি দাঁতে দাঁত চেপে আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের সংবিধান সংস্কারের যত রকম ফাজলামি আর পণ্ডিতিমূলক প্রস্তাব যে মাসের পর মাস সহ্য করে এসেছে, তর্ক করেছে, সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার এই ঘরে বসে স্যান্ডউইচ আর চা খেতে খেতে এই গোষ্ঠীর আছে কিনা এসব প্রশ্ন তুলেছে, কিন্তু সহ্য করে গেছে এবং সর্বশেষে অক্টোবর মাসে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ স্বাক্ষরও করেছে বটে। কিন্তু বিএনপির আসলে প্রতীক্ষা এবং অপেক্ষা ছিল যে এই সরকার যখন দেশি বিদেশি চাপে সত্যিই একটা নির্বাচন দিতে বাধ্য হবে, আর সেই নির্বাচনে যখন তারা সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়ে আসবে, তখন এসব ফাজলামিকে একেবারে পাত্তা দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আলী রিয়াজের দরবারে আলী রিয়াজ তার মাথায় যা এসেছেন তেমন করে কাঁটা ছেঁড়া করে সংবিধানের একেবারে মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলার যে ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থা কায়েম হলে নাকি বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, সেই ব্যবস্থা যে আসলে কোনো সাংবিধানিক ভিত্তি নাই, আলী রিয়াজের এই প্রেসক্রিপশন গ্রহণের বা বাস্তবায়নের কোনো দায় যে বাংলাদেশে নির্বাচিত কোনো সরকারের নাই, সংসদের নাই, সেটা বিএনপি এত ভালো বোঝে। এবং বিএনপি সবচেয়ে বড় যেটা বোঝে যে এই যে কোনোদিন আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না এসব বলে আলী রিয়াজরা আসলে -2 ফর্মুলার নামে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর একরকমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। বাংলাদেশে কখনো একটা স্থিতিশীল সরকার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, বাংলাদেশের সংসদ যাতে সার্বভৌমভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সেই ব্যবস্থাগুলো করতে চায়। কাজেই বিএনপি মুখ বুজে সহ্য করছিল। এখন যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বিএনপি পাত্তাও দিতে চাইছে না আলী রিয়াজের এই প্রেসক্রিপশন মালাকে। আলী রিয়াজরা বিরাট সংখ্যা হাজির করেছেন যে বাংলাদেশের জনগণ নাকি গণভোটে ভোট দিতে এতটাও দৃঢ় হয়ে পড়েছিলেন যে সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট দিয়েছেন তার চেয়েও বেশি সংখ্যায় গিয়ে ভোট দিয়েছেন গণভোটে। কিন্তু তাদের এসব কথা একেবারে কেউ গ্রাহ্য করছেন না, বরং প্রশ্ন তুলছেন যে এটা কি করে সম্ভব, সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে বেশি সংখ্যায় ভোট দিয়েছেন, আর ভোট দিলেই কি না দিলেই কি সংবিধান বিশেষজ্ঞরা এমনকি বিএনপি বহু মাস ধরে যে কথা বলে আসছেন গণভোটেরই তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই। গণভোটের যখন কোনো সাংবিধানিক ভিত্তি নাই, গণভোট করে অনেক টাকা খরচের ব্যবস্থা করেছেন বটে এই সরকার, ইউনূস সরকার। তার আগে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে বিপুল খরচ করেছেন, তার আগে মাসের পর মাস স্যান্ডউইচ চা খেয়ে আর আলী রিয়াজকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বেতন দিয়ে পরে মন্ত্রী বানিয়ে অনেক খরচ হয়ে গেছে বটে, কিন্তু সে খরচ পুরো সংবিধানটাকেই খরচ করে দেওয়ার চেয়ে অনেক ভালো। ওই খরচ হয়েছে এখন আর সংবিধানটাকে মানে 72-এর সংবিধানটাকেই পুরো খরচ করে ফেলার যে মতলব আলী রিয়াজদের, সে মতলবে সে মরণ ফাঁদে বিএনপি পা দিতে একেবারে রাজি নয়। সরকার সর্বশেষ চেষ্টা হিসেবে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে চেষ্টা করছে বটে সংসদ সদস্যদের শপথ নেওয়ানোর পরপরই ওই যে আলী রিয়াজ হঠাৎ করে নির্বাচনের আগে আমাদের জানালেন যে প্রথম 180 দিন নাকি নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করতে হবে, এবং রাষ্ট্রপতি দ্বারা যে আদেশ জারি হয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির কোনো সক্ষমতা নাই, কোনো সাংবিধানিক এখতিয়ার নাই, এটাও বিএনপি এবং সংবিধান বিশেষজ্ঞরা বলে আসছিলেন। রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে যে আদেশ জারি করেছিলেন, সেখানেই একটা নাকি শপথের ফর্মও আছে, সেই ফর্ম অনুযায়ী নাকি মানে ফর্মটাও আলী রিয়াজ নিজের মাথা থেকে বের করে নিজের ইচ্ছা মতো লিখেছেন, মানে এটা যেন একেবারে তার ইচ্ছে মতো লেখার এক কবিতার খাতা আর কি, সংবিধান আর শপথ আর যে কোনো সাংবিধানিক কার্যক্রম। তো আলী রিয়াজের এখনো স্বপ্ন যে শেষ পর্যন্ত তিনি নাটকের প্রত্যেকটি অঙ্ক মানে এক একটি অংশ যেভাবে লিখেছেন সেভাবেই যদি হয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসে তার নাম নিশ্চয়ই লিখিত হবে। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোনো সংকট বিএনপি তৈরি করতে চায় না। সূত্রগুলো বলছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করবেন এমন খবর বিএনপির কাছে এরই মধ্যে আছে। তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপিরও প্রশ্ন আছে। এজন্য 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সংসদ সদস্যরা মনে করেন বিদ্যমান সংবিধান অনুসরণ করে শুধু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের
ধরনের কিছু নেই, তাই আলী রিয়াজ যতই সুর করে গান গেয়ে যাক না কেন বিএনপি তাতে খুব বেশি কর্ণপাত করতে চায় না, কারণ সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের দায় তারা মাথায় নিতে চান না। সরকার একটি সূত্র বলছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জামাতের জোটের সংসদ সদস্যরা চাপ দিতে পারে, এমনকি শর্ত দিয়ে বেঁকেও বসতে পারে। শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি পক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করতে চায়। তেমনটা হলে পরিস্থিতি সামাল দিতে নাটকীয় কিছু ঘটতে পারে। দুটি না একটি শপথ হবে সেই সিদ্ধান্ত না হওয়ায় সংসদ সচিবালয় সোমবার দুপুর 3টা পর্যন্ত চিঠি পাঠাতে পারেনি। তবে বড় কথা হলো আগামী মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের তাদের যে হত্যার বদলা নেওয়ার মাথা যারা ছিল ক্ষমতা থেকে সরে যাবে তারা 17ই ফেব্রুয়ারির দুপুরবেলাতে। কিন্তু রাজা গেছে বলে কি রাজার জারি করা আইন শাস্তি চলে যায়? মানে বিচার চলে যায়, কিন্তু বিচারের যে দণ্ড, বিচারের বাণী সেটা তো থেকেই যায়। সেটা তো কি যাবে? সেটা তো এখনো বহাল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ বহাল থাকবে? আর এখানেই বসে রয়েছে এই পুরো ব্যাপারটা। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের মানে 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয় তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়। সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার একটা প্রথমেই বলেছি, একটু আগে বললাম, সংবিধানের 93 2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয় তাহলে ওটা ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের 71 যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান এই সময়ে যেসব হয়েছে কিংবা তাদের 15 বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায় তাহলে শেখ হাসিনার সরকারের উপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাশ না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টে তুললো না কিন্তু 30 দিন চলে গেল তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন এই যেটা বিচার হয়েছে সেটাও ওই যে অর্ডিন্যান্স ওটাও বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থাকে, বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার কেউ নাও নিতে পারে, বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, সংবিধানের 93 2 অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের 30 দিন পর যদি অনুমোদিত না হয় তবে তার কার্যকারিতা লোপ পায়। তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম, যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া, এগুলো যদি হয়ে থাকে, দণ্ড যদি হয়, তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না, যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে।